আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটাতে। আজকের ক্লাসে আমরা চমৎকার একটা কবিতা পড়ব। কবিতার নাম হচ্ছে সোনার তরী। এবং সবার আগে তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে নিই, সেটা হচ্ছে আজকের ক্লাসটা মনে হয় তোমাদের এই যাবৎকালে যতগুলো ক্লাস আমি নিয়েছি তার মধ্যে সবচেয়ে শর্ট হবে, যদি আমি যেভাবে বোঝাই তোমাদেরকে কবিতাটা সেভাবে তোমরা বুঝো। তবে ডিপেন্ডস, যদি এমন হয় যে তোমরা আমি বোঝানোর পরে না বুঝতে পারো, কোনো কনফিউশন যদি থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। তো ওই রকম প্রশ্ন যদি বেশি আসে আমার কাছে, তাহলে হয়তো বা প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লাসের ডিউরেশন বা ক্লাসের লেন্থ একটু বড় হতে পারে। তো আমরা আজকে যে কবিতাটা পড়বো সেই কবিতাটার নাম হচ্ছে সোনার তরী। তোমাদের জন্য আজকের প্রথম কুইজ হচ্ছে সোনার তরী কবিতাটা কে লিখেছেন। ওকে, আমি কমেন্টগুলো দেখি তোমাদের, যে কোথা কোথা থেকে তোমরা কমেন্ট করছো। আচ্ছা, অনেকে বলছো রবীন্দ্রনাথ ঠাকুর, কে যেন বললো কাজী নজরুল ইসলাম। দেখি একটু। সো অনেকেই তোমরা ইতিমধ্যে আমার সাথে ক্লাসটাতে জয়েন করে ফেলেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রায় সবাই বলছো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একদম ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি, তাই আলাদা করে তোমাদেরকে এই কবিতাটার সাথে আরও একবার রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত যে তথ্যগুলো জানা প্রয়োজন সেগুলোকে আরও একবার আলাদা করে জানিয়ে তোমাদেরকে বিরক্ত করলাম না। দেখি যে তোমাদের কতটুকু মনে আছে। ঠিক আছে, তোমরা বলো তো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কবে? দিয়া জিজ্ঞেস করছেন কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলাদা করে অন্যান্য গল্প বা কবিতায় আমরা যেভাবে পয়েন্ট আকারে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা যে কোনো লেখক যে কোনো কবির পরিচিতি যেভাবে পড়ি, আজকে সেভাবে পড়বো না। আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আমরা একটু দেখি যে তোমাদের কতটুকু মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। ঠিক আছে, ওকে। ইতোমধ্যেই তোমরা বলা শুরু করে দিয়েছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে 1861 সালে। পরের প্রশ্ন তোমাদের জন্য, সবাই পেরেছো, তোমরা সবাই অনেক অনেক ভালো স্টুডেন্ট। পরের প্রশ্ন তোমাদের জন্য, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে। এইটা তোমরা এইবার আমাকে একটু কমেন্টে লিখে জানাও, আমি এই প্রশ্নটাও দেখি তোমাদের সাথে যে তোমরা পারো কিনা। ঠিক আছে, অলরেডি আমরা যে প্রশ্নটার উত্তর পেরেছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেছেন, সেটা হচ্ছে 1861। পরের প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় বা তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। এই তো মোটামুটি সবাই পারছো যে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছেন। তো এরপরের প্রশ্ন, দুইটা প্রশ্ন পারলাম, যে জন্মস্থান জন্মসাল পারলাম। এখন আমাকে বলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন। এটাও কিন্তু তোমাদের জানতে হবে, বা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে অবজেক্টিভ হিসেবে কিন্তু এই প্রশ্নটা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারটা কি ছিল, কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন। নাফি বলেছে যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। এক্স্যাক্টলি, এটাও ঠিক হলো। তারপরে তোমরা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর কয়টা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তোমরা কি এটা জানো? দেখি বলো তো, পৃথিবীর কয়টা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা সেটার যে রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো আমরা প্রায় সবাই জানি। এছাড়া আর কোন কোন দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা দেখি একটু কমেন্টে লিখে জানাও। ওকে, কয়টা দেশের? রাজু আহমেদ বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর চারটা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাকে একটু লিখে জানাও কোন চারটা দেশ। রাজু যে বললা চারটা দেশের, একটু লিখে জানাও। আচ্ছা, মাহিয়া মেহজাবিন বলছে তিনটা, তারপর হচ্ছে মেহরুন মৃধা বলছে দুইটা। রাজু এবার বলছে যে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ। কি রাজু, আরেকটা দেশ কই? একটু আগে তো কমেন্টে বললা যে চারটা দেশের। আচ্ছা, ঠিক আছে। তো আমি মোটামুটি উত্তরগুলো পেয়ে গেছি, সেটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ আর শ্রীলঙ্কা। বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনটা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তবে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কি
নিজেই কিনা এটা নিয়ে কিছুটা মতবিভেদ আছে। তাই যদি কখনো অপশনে এমন না থাকে যে 3 যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি থাকে তাহলে তোমরা অবশ্যই দিবা, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি মোটা দাগে রবীন্দ্রনাথ ঠাকুর 3টা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আবারও বলে দিচ্ছি যে শ্রীলঙ্কা নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক আছে বা মতবিভেদ আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে তার প্রথম যে কাব্যগ্রন্থটা সেটা প্রকাশিত হয়। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে 15 বছর বয়সে তার প্রথম যে কাব্যগ্রন্থটা সেটা প্রকাশিত হয়। আমাকে কি তোমরা একটু বলতে পারবা যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থটা সেটার নাম কি বলো তো দেখি। এই যে দেখো, আজকে তোমাদের সাথে যেই যে ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত, একটা ইনফরমেশনও কিন্তু আমাদের স্লাইডে লেখা নাই, বা একটা ইনফরমেশনও কিন্তু আমি দেখে দেখে বলছি না। সবগুলোই হচ্ছে আমি ছোটবেলা থেকে পড়তে এবং তোমাদেরকে ছোট থেকে পড়াতে আমার যে ইনফরমেশনগুলো মনে আছে এবং আমার অভিজ্ঞতা বলে যেই ইনফরমেশনগুলো থেকে বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসে সেগুলো নিয়েই কিন্তু তোমাদেরকে আজকে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বনফুল, অলরেডি তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ যে বনফুল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত কাব্যগ্রন্থ। এরপরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটার উত্তর আমাদের জানতে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ানদের মধ্যে সর্বপ্রথম তিনি নোবেল পান। এখন যেই ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার অর্জন করেন? উমামা শেখ শাফিল সবার আগে উত্তর দিয়েছে 1913, মৃধা 1913 বলছে, মৌ বলছে বনফুল, পায়ের শাহ 1913 বলছে, মৌনতা ঐশী 1913 বলছে, পুষ্প 1913 বলছে। আচ্ছা, ঠিক আছে, আজকের জন্য শেষ ক্রিটিক্যাল প্রশ্ন যেটার উত্তর তোমাদের কাছ থেকে আমি আশা করি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন? কোন কীর্তির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছেন? দেখি এটা তোমরা পারো কিনা। এটা যারা পাবা তাদের জন্য আমার পক্ষ থেকে একটা করে চকলেট থাকবে, মিস্টার ম্যাঙ্গো, ঠিক আছে? দেখি এটা পারো কিনা তোমরা। যে সোনাত্তরী কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেই কাজের জন্য, যে কীর্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, নোবেল পুরস্কার পেয়েছেন, সেই কাজটা কি? আচ্ছা, তো অনেকেই বলছো, কাউসার বলছে গীতাঞ্জলি, শাফিল বলছে গীতাঞ্জলি, সবাই বলছে গীতাঞ্জলি। আয়েশা খাতুন বলছে সং অফারিং, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে সংস অফ অফারিং। আচ্ছা, গীতাঞ্জলি বলছো, আচ্ছা, অভিও বলছে গীতাঞ্জলি, ঠিক আছে। তো তোমরা অলমোস্ট কেউই আসলে আমার ঘোষিত পুরস্কার স্বরূপ যে চকলেটটা সেটা পেলা না, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কারটা পান নাই। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে গীতাঞ্জলির অনুবাদের জন্য এই নোবেল পুরস্কারটা পেয়েছেন, যেটার নাম অলরেডি তোমাদের বন্ধুরা বলছে যে সংস অফ অফারিংস, ঠিক আছে। আচ্ছা, সূর্য বলছে চকলেট পাঠান। আচ্ছা, ঠিক আছে, তোমার ঠিকানাটা আমাকে দিয়ে দিও, চকলেট পাঠাবো। ওকে, তারপরে দেখি, এরপরে যে ইনফরমেশনটা জানা লাগবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল জানলাম, জন্মস্থান জানলাম। এরপর যেটা জানা লাগবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সালটা কবে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গেছেন। 1861 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, একটা গুরুত্বপূর্ণ সাল আমরা জানি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সালটা জানি সেটা হচ্ছে 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ সালটা তার ক্ষেত্রে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে তিনি কবে মৃত্যুবরণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেছেন। অলরেডি সম্পারানি বলছে 1961, শাফিল বলছে 1961 সালের 7 আগস্ট। এরপর 1941 বলছে কাউসার, 1941 বলছে। শাফিল যে বললো 1961 সাল, ঠিক করে বলো 1961 না 41 কি হবে? তোমাদের মধ্যে তো দুইটা ভাগ দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছে 1941, কেউ বলছে 1961। কত সাল হবে? আচ্ছা, যারা 61 বলছো তারা সম্ভবত আসলে জন্মসালের সাথে মৃত্যুসালটা গুলিয়ে ফেলেছো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে 1861 আর মৃত্যুসাল হচ্ছে 1941। তো দেখো, খুব সহজেই কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যে প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো জেনে ফেললাম। এমন না যে আলাদা করে তোমাদেরকে এটা আমার পড়ানো লেগেছে বা আলাদা করে এটা তোমাদেরকে স্লাইড আকারে দেওয়া লেগেছে, এটা কিন্তু আমরা নিজেদের
যে আলাপচারিতা, সেই আলাপচারিতার মধ্যে আমরা দেখলাম যে আমরা মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা যা গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা আসতে পারে মোটামুটি আমরা সবাই তা জানি। এমন কেউ কি আছো যে ক্লাসটা করছো, যে ইনফরমেশনগুলো জীবনে আজকেই প্রথমবার শুনলা, এমন কেউ কি আছো? আই গেস নাই, কারণ এই যে ইনফরমেশনগুলো, সেম ইনফরমেশনগুলাই আমরা একদম ছোটবেলা থেকে শুনছি, শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আসো তাহলে আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি। আচ্ছা, আমরা এখন কবিতাটা একটু দেখি। হ্যাঁ, কবিতাটা কি বলা হচ্ছে? গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো তোমাদেরকে এই কবিতাটা পড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যে এই যে কবিতাটা, এই কবিতাটা পুরোপুরি আক্ষরিক অর্থে যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ব্যাপারটা কিন্তু এমন না। এখানে অনেক কিছু উপমা হিসেবেও আছে, অর্থাৎ এইখানে সব কিছু যে এক্স্যাক্ট যা কিছু লেখা হয়েছে তাই যে কিছু মিন করা হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে এক একটা জিনিসের কিন্তু অনেক ভাবানুবাদ আছে, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো অনেকে হচ্ছে কারা যেন বলছো যে ভাইয়া বইতে তো 1961 আছে মৃত্যুসাল, ঠিক আছে? যারা আমার কথা বিশ্বাস করে নাই তাদের জন্য হচ্ছে আমি একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যেই জন্মটা বা তার যেই ব্যক্তিগত ইনফরমেশনটা, এটা তোমাদের জন্য আমি কমেন্ট সেকশনে দিয়ে দিই, তোমরা নিজেরাই দেখে নিও যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে এবং তিনি মারা গেছেন 1941 সালে। এই কারণেই আজকে তোমাদেরকে আমি বইটা পড়াচ্ছি না, দেখছো বইতে ভুল লেখা আছে। আমি একটু দেখি তোমাদেরকে কমেন্টে এটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করি, দেখি যে কমেন্টে এটা দেওয়া যায় কি না। আচ্ছা, আচ্ছা, না কমেন্টে এটা দেওয়া যাচ্ছে না, আমি একটু তোমাদেরকে পরবর্তীতে লিঙ্কটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো আমি তোমাদেরকে সঠিকটা বলে দিই, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে 1861 এবং মৃত্যুসাল হচ্ছে 1941। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, তোমরা একটু যদি গুগলে সার্চ করো তাহলেই দেখবা হয়তো বা বইতে টাইপিং মিস্টেকের কারণে ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, বইতে প্রিন্টিং মিস্টেকের কারণে ভুল আছে, এইটা নিয়ে খুব বেশি বিচলিত হবার কিছু নাই। যদি কোনো পরীক্ষায় এসে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল আসলে কত, সেটা এক্স্যাক্ট যেটা, অর্থাৎ যেটা আসলেই হয়েছে, তার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে অনেকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে আয়ু সেটাকে আরো 20 বছর বাড়িয়ে ফেলেছে, এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, মনে করো তোমরা যাতে এই জিনিসটা মনে রাখতে পারো সেই জন্য একটা জিনিস বলি যে 1861 থেকে 1941 সাল পর্যন্ত যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকেন, মানে যে তার জীবদ্দশা, অর্থাৎ তার বয়স হয়েছিল 80 বছর। এখন যারা হচ্ছে 1861 থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে 1961 সাল পর্যন্ত বাঁচিয়ে রাখার পক্ষপাতী, তাদের হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বয়স সেটা হয় হচ্ছে 100 বছর। তার মানে 20 বছর যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে আমরা হয়তো বা তার কাছ থেকে আরো অনেক সাহিত্য, আরো অনেক গল্প, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ অনেক কিছু পেতাম, তবে আনফর্চুনেটলি আমরা সেটা পাই নাই। তবে তোমরা আরো আনফর্চুনেট যে তোমরা অনেকে বইতে ভুল প্রিন্টিং মিস্টেক দেখে একটুখানি কনফিউজড হয়েছো। আবারও বলছি, জন্মসাল 1861 এবং মৃত্যুসাল হচ্ছে 1941, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এরপরে দেখি আমরা কবিতাটা পড়া শুরু করে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আর কোনো কনফিউশন আছে? একটু লিখে জানাও তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা। রাফি আহমেদ বলছে এই মুহূর্তে, না ফাহিম বলছে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরও ওপারে বসে হাসছেন। আচ্ছা, ঠিক আছে। ভাগ্যিস, ভাগ্যিস আজকে আমি তোমাদেরকে তোমাদের বই দেখে পড়াইতে আসি নাই। আমি যদি আজকে তোমাদেরকে তোমাদের বই দেখে পড়াইতে আসতাম তাহলে নির্ঘাত তোমাদেরকে আমিও আজকে ভুল পড়াই দিতাম। সো মানে থ্যাঙ্কস টু দ্য সিনারিও, থ্যাঙ্কস টু দ্য সিচুয়েশন, যে আজকে তোমাদেরকে আমি নিজের যেই জ্ঞান, নিজের যে অভিজ্ঞতা সেখান থেকে পড়াতে আসছি, ঠিক আছে? আচ্ছা, দেখি কবিতাটা একটু পড়ি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তার মানে হচ্ছে গগন মানে কি? গগন মানে হচ্ছে আকাশ। গরজে মানে কি? গরজে মানে হচ্ছে গর্জে। গর্জে মানে কি? মানে হচ্ছে ডাকে। মেঘ যখন ডাকে সেটাকে কবি বলছেন গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তার মানে খুবই ঘন, খুবই একদম ঘন বা খুবই বেশি
মেঘ, এটার কথা কবি বলছেন। কুলে একা বসে আছি নাহি ভরসা, তার মানে তারপরে কবি বলার চেষ্টা করছেন যে কুলে, নদীর কুলে বা নদীর পাড়ে আমি একাই বসে আছি, কোনো ভরসাই নাই। তার মানে আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না যার উপর ডিপেন্ড করা যায়, কিংবা কারোর কাছে সাহায্য চাওয়ার মতো আশেপাশে কেউ নাই, ঠিক আছে। তার মানে উপরে দেখতে পাচ্ছি যে, আকাশে দেখতে পাচ্ছি যে মেঘ ডাকছে, অর্থাৎ সময় ঘনিয়ে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সময় ঘনিয়ে আসছে কিসের? একটা প্রাকৃতিক দুর্যোগের বা একটা ঝুম বৃষ্টির। তার মানে কবি বোঝার চেষ্টা করো যে কবি একটা কিন্তু পরিবর্তনের কথা বলছেন, একটা ট্রানজিশনের কথা বলছেন। তার মানে এইখানে যদি বৃষ্টিটা চলেই আসে তাহলে হয়তোবা তিনি এই জায়গাটায় আর বসে থাকতে পারবেন না, তাকে তার জায়গা ছেড়ে যেতে হবে। একই রকম ব্যাপার কিন্তু আমাদের মানুষের জীবনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যখন আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আমরা দেখতে পাই যে আমরা একটা ট্রানজিশনের জন্য, আমরা একটা পরিবর্তনের জন্য কিন্তু প্রস্তুত হই। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আর খুব বেশি দিন হয়তোবা এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। তখন দেখা যায় যে মানুষ একটু বেশি ধর্মকর্ম করে, তখন দেখা যায় যে একটু দান সৎকার বেশি করে, অর্থাৎ তারা কিন্তু মৃত্যুর জন্য আস্তে আস্তে করে প্রস্তুত হয়। কবি এক্স্যাক্টলি সেই সময়টার কথাই বোঝানোর চেষ্টা করছেন বা মিন করার চেষ্টা করছেন যে মনে করো বৃষ্টি চলে আসলে যেমন তিনি এই জায়গাটায় থাকতে পারবেন না, তাকে হয়তো বা সরে অন্যত্র কোথাও যেতে হবে। একই রকম সিচুয়েশনের কথা বলছেন যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তার মানে একদম বৃষ্টির সময়টা ঘনিয়ে এসেছে। এরপরে বলছেন কুলে একা বসে আছি নাহি ভরসা, তার মানে কুলে একদম একা বসে আছি। তার মানে বোঝার চেষ্টা করো যে কবি বলছেন এই পৃথিবীতে এসেছি যেমন একা, যাবো একা, আমার সাথে আসলে যাওয়ার মতো আর কেউই নাই, তাই আমি একাই এখানে বসে আছি। তার মানে আমার জীবন সায়ান্নে বা জীবনের শেষ প্রান্তে আমি একাই বসে আছি, আসলে আশেপাশে সাহায্য করার মতো বা আমার সহায় হওয়ার মতো আর কেউই নাই। ওকে, তারপর রাশি রাশি ভাড়া ভাড়া, এটা বলতে মূলত অনেক সংখ্যার বোঝানো হচ্ছে। তার মানে হচ্ছে প্রচুর পরিমাণ, প্রচুর সংখ্যক ধান কাটা হলো সারা। একটা জিনিস একটু তোমাদেরকে বলি যে এই যে কবিতাটা, এটা কিন্তু একটা উপমামূলক কবিতা। বলো তো দেখি, তোমরা কমেন্টে লিখে জানাও তো এখানে ধান শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে। দেখি বলো তো, ধান বলতে আসলে পুরো কবিতায় কবি কি বুঝিয়েছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে কর্মফল। কর্মফল মানে কি? আমল নামা? আচ্ছা, মিষ্টি আঙ্গুর বলছে আমি কলেজে এই কবিতাটা আবৃত্তি করে প্রথম হয়েছি। কংগ্রেচুলেশন মিষ্টি আঙ্গুর। আঙ্গুর তো সাধারণত টক হয়। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই তোমরা এই ব্যাপারটা জানো। আমি আজকে জানি না যে তোমাদেরকে আমি কি পড়াবো, তোমরাই হয়তো বা আজকে সুযোগ দিলে তোমরাই হয়তো বা দেখা যেত যে আমাকে পড়িয়ে দিচ্ছ এই কবিতাটা। তোমরা মোটামুটি সবাই জানো যে ধান বলতে এখানে মূলত কর্মফলটা বোঝানো হচ্ছে, বা কবির ক্ষেত্রে এটাকে আসলে তার ভালো কাজ খারাপ কাজ না, কবির ক্ষেত্রে ব্যাপারটা আসলে হচ্ছে সাহিত্যকর্ম, তার যে সাহিত্যকর্ম, অর্থাৎ তিনি যেই সাহিত্যকর্মের মাধ্যমে এত বছর পরেও অমর হয়ে আছেন, অর্থাৎ যেই অমরত্বের কারণে তোমরা আজকে তার 20 বছর বয়স বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলে, ঠিক আছে, সেই অমরত্বের যে কারণটা, মূল যে কারণটা, সেটা হচ্ছে তার সাহিত্যকর্ম। তার সাহিত্যকর্মকে আসলে ধান বলা হচ্ছে। কবি বলছেন রাশি রাশি ভাড়া ভাড়া, মানে প্রচুর পরিমাণে ধান কাটা হলো সারা, তার মানে ধান কাটা শেষ হয়েছে। অর্থাৎ কবি বলার চেষ্টা করছেন তার এক জীবনে যত সাহিত্যকর্ম রচনা করা সম্ভব ছিল হয়তোবা তিনি সেটা করে ফেলেছেন, হয়তোবা আর তেমন কিছুই বাকি নাই। তারপর বলছেন ভরা নদী খুর ধারা খর পরশা, তার মানে এই যে ভরা নদীটা, অর্থাৎ নদীতে যে পানিটা সেটা এত খরস্রোতা, এই যে নদীটা এত দ্রুত এগিয়ে চলছে যে তার কিন্তু একটু একটু ভয়ই লাগছে। তার মানে জীবনের ওপারে, অর্থাৎ ইহলোকের পরবর্তীতে পরলোকে অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে তিনি কিন্তু মনে মনে কিছুটা শঙ্কিত। তো তিনি বলছেন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তার মানে এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা মানে কি? তার মানে হচ্ছে তার যে সাহিত্য কর্মগুলো, এই সাহিত্য চর্চা করতে করতেই বর্ষা চলে আসলো, তার মানে হচ্ছে তার সময়টা শেষ হয়ে আসলো। তার মানে হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় বোঝানোর চেষ্টা করছেন সারা জীবন ধরে এই সাহিত্য চর্চা করতে করতেই তার জীবনটা আসলে শেষ হয়ে এসেছে, বা তার জীবনের সায়ান্নে বা জীবনের শেষ প্রান্তে তিনি এখন দাঁড়িয়ে আছেন। তারপর একখানি ছোট ক্ষেত আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করেছে খেলা, তার মানে চারদিকে দেখা যাচ্ছে পানির আনাগোনা, তার মানে তিনি কিন্তু তার ওই যে যেটা বলছিলাম, তিনি কিন্তু তার যে সময়টা ফুরিয়ে এসেছে সেটা নিয়ে বেশ শঙ্কিত। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তার মানে অন্য পারে দেখি যে কিসের ছায়া মাখা, তরু ছায়া মানে কি, মানে হচ্ছে গাছের ছায়া মাখা একটা অসীম অসীম অনেক বড় একটা ছায়া দিয়ে একটা গ্রাম দেখা যাচ্ছে। তার মানে কবি বলার চেষ্টা করছেন আমি নদীর একটা পারে দাঁড়িয়ে আছি, এরপরে আমি দেখতে পাচ্ছি যে নদীটা খুবই খরস্রোতা, আর অপর পারে অন্যত্র একটা সুন্দর ছিমছাম ছায়া ঢাকা, ওই যে যেটা বলা হয় আর কি সুজলা সুফলা শস্য শ্যামলা, ওরকম একটা গ্রাম কিন্তু কবি দেখতে পাচ্ছেন। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। তারপর কবি বলছেন যে ওই পারে অনেক সুন্দর সুন্দর স্নিগ্ধ শান্ত একটা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু এই পারে আমি একেবারেই একা পড়ে আছি, আর আমার সাথে পড়ে আছে আমার যে ধানগুলো সেই ধান। ঠিক আছে, আচ্ছা এরপরে কবি বলছেন গান গেয়ে তরিবে, তার মানে হচ্ছে গান গেয়ে নৌকা চালিয়ে, ঠিক আছে, কে আসে পারে, এই পারে কে আসে, দেখে যেন মনে হয় চিনি উহারে, তার মানে আমার কাছে মনে হচ্ছে ওই ওই মাঝিকে দেখে মনে হচ্ছে তাকে যেন কোথায় যেন দেখেছি, কোথায় যেন তাকে চিনেছি। ঠিক আছে, আচ্ছা বলো তো এটা কে? আক্ষরিক অর্থে তো এইখানে যে গান গেয়ে আসে সে হচ্ছে মাঝি, তবে অ্যাকচুয়ালি এখানে ভাবার্থে কবি আসলে কাকে বুঝেছেন? গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এটা কে? দেখি পারো কিনা তোমরা। বাপরে, শিহাব সাদ লিখেছে আজরাইল। আনাজ বলছে নিজেকেই বুঝিয়েছেন, না তিনি তো এই পারে বসে আছেন, তিনি আবার নৌকা চেলে গান গেয়ে আসবেন কেন? মুন্না বলছে মহাকাল, অ্যাঞ্জেল মুনা বলছে আজরাইল, রাজু আহমেদ বলছে মহাকাল, রাশেদ মাহমুদ বলছে মহাকালের প্রতীক, মাশরাফিয়া লামিয়া বলছে আজরাইল। পড়াতে আসলাম তোমাদেরকে সোনার তরী, তোমাদের অ্যান্সার দেখে মনে হচ্ছে যে তোমাদেরকে আমি কবরের রাজা পড়াচ্ছি। যাই হোক, জোকস ব্যাপার, এইখানে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এইখানে কবি মূলত মাঝি হিসেবে যাকে পোর্ট্রে করার ট্রাই করছেন সেটা আসলে তিনি আসলে মহাকালের প্রতীক, অর্থাৎ একটা বিশাল সময়। মহাকাল ব্যাপারটা কিরকম এটা একটু বোঝো। সেটা হচ্ছে যে মনে করো আজকে আমরা সবাই জীবিত আছি, ঠিক আছে, হয়তোবা আজকে থেকে 100 বছর পরে আমরা কেউই আর বেঁচে থাকবো না। এখন আমরা যে বেঁচে থাকবো না, একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট থাকবে বা একটা জিনিস কিন্তু স্টেবল থাকবে, সেটা হচ্ছে সময়টা। তার মানে সময়টা কিন্তু আমরা যখন এখানে এই পৃথিবীতে ছিলাম না, অর্থাৎ 100 বছর আগে, তখনও যেভাবে করে সামনে এগিয়ে যেত, আমরা যখন থাকবো না আরো 100 বছর পরে, তখন কিন্তু সময়টা ঠিক একই রকম ভাবে এগিয়ে যাবে। অর্থাৎ সময়ের কথা এখানে, মহাকালের কথা এখানে কবি বলার চেষ্টা করছেন। তারপরে দেখি, হ্যাঁ এরপরে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। তার মানে এই যে মহাকাল, মহাকাল কিন্তু কারো কোনো ধার ধারে না। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, পৃথিবীতে মহাপরাক্রমশালী রাজারা ছিলেন, সেনাপতিরা ছিলেন, বড় বড় বীররা ছিলেন, মহাপুরুষরা ছিলেন, ঠিক আছে, এমনকি নবী রাসূলরাও ছিলেন, কেউই কিন্তু দিন শেষে বেঁচে থাকে নাই। ঠিক আছে, এটাই কিন্তু মানুষের বৈশিষ্ট্য বা এটাই একটা হিউম্যান লিমিটেশন, যে মানুষ আসলে চিরদিন বেঁচে থাকবে না। এই যে মহাকাল, যে মানুষকে, মানুষের যেই শারীরিক যে জৈবিক যে সত্তাটাকে, সেটাকে যে ক্রমশ গ্রাস করে নেয়, একটা সময় পরে আসলে যে মানুষের অস্তিত্বটা থাকে না, জৈবিক যে অস্তিত্বটা সেটা যে আসলে থাকে না, এই ব্যাপারটাকেই কিন্তু কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন। কবি বলছেন যে কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায়। তার মানে কবি এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছেন যে মহাকাল তার আপন গতিতে সামনে এগিয়ে চলে। মহাকাল কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য একটু দ্রুত চলে না। এমন কিন্তু না যে কেউ অনেক বড় রাজা দেখে তিনি অনেক বেশি বছর বাঁচবেন, আর কেউ অনেক গরিব দেখে তিনি অনেক কম বাঁচবে। মহাকাল কিন্তু এই ধরনের কোনো কিছুই তোয়াক্কা করে না। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি, দেখে যেন মনে হয় চিনি উহারে। এরপরে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক মানে একবার ভিড়াও তরি, একবার নৌকা ভিড়াও কুলেতে এসে। ঠিক আছে, তো তারপরে ওই মহাকালকে কবি ডাকছেন,
মাঝিরূপী মহাকালকে কবি ডাকছেন, ডেকে বলছেন যে একবার, অন্তত একবার এই পারে, এই কূলে এসে নদীর এই কূলে এসে নৌকাটা ভিড়াও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। তার মানে হচ্ছে, তারপরে কবি বলছেন যে এই যে আমার সোনার ধান, আমার যে সোনালী ধান, বা আমার যে সাহিত্যকর্ম, আমার যে কৃতকর্ম কর্মকাণ্ড, বা তোমাদের ভাষায় আমল নামা, এইটা একবার আমার কাছে এসে অ্যাটলিস্ট একবার দয়া করে এদিকে এসে নিয়ে যাও, ঠিক আছে? তারপর বলছেন যত চাও তত লও, তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। তার মানে আমার কাছে সাহিত্যকর্ম যা ছিল সব কিছু আমি মহাকালকে দিলাম, আমি সব কিছু মহাকালকে দিলাম। কিসের বিনিময়ে? কবি কিন্তু চেয়েছিলেন, এরপরে দেখি আমরা একটু, কবি কিন্তু চেয়েছিলেন যে এই যে মহাকালকে তিনি এত কিছু দিচ্ছেন, এই যে মহাকালকে তিনি তার সারা জীবনে যত সাহিত্য চর্চা করেছেন সকল সাহিত্যকর্ম তিনি মহাকালকে দিচ্ছেন, তার বিনিময়ে মহাকাল হয়তোবা কবির যে জৈবিক সত্তাটা ছিল সেই জৈবিক সত্তাটাকে তার সাথে করে, মহাকালের সাথে করে সামনে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ কবি হয়তোবা জৈবিকভাবে হয়তোবা অমর হতে পারবেন, ঠিক আছে? তারপর একটু দেখি, এরপর একটু দেখি, হ্যাঁ, এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। তার মানে হচ্ছে এতকাল যে সাহিত্য চর্চায় নিমগ্ন থাকার কারণে আমি এদিক ওদিক তাকানোর সময় পাই নাই, বা আমি যে জিনিসটা নিয়ে চিন্তা করি নাই যে আমি আসলে আদৌ সারা জীবন বেঁচে থাকবো কিনা, বা আমি আদৌ অমর হতে পারবো কিনা, যেই একটা জায়গায় কমিটেড থাকার জন্য, যেই সাহিত্য চর্চা নিয়ে সারা জীবন মনোযোগী থাকার জন্য আমি এইখানে পড়ে রয়েছি, সেই আমার সমস্ত কৃতকর্ম, আমার সমস্ত সাহিত্যকর্ম সকল কিছু দিলাম তুলে থরে বিথরে। তার মানে সাজিয়ে দিলাম, একদম তাক তাক করে বা ধাপে ধাপে সাজিয়ে দিলাম। অর্থাৎ কবির যে সারা জীবনের সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম কবি কাকে দিলেন? মাঝিরূপী মহাকালকে তিনি দিয়ে দিলেন, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত তো বুঝলাম। তারপরে কবি বলছেন এখন আমারে লহ করুণা করে, এখন আমাকে নাও করুণা করে। তার মানে আমার যা কিছু সঞ্চিত সম্বল ছিল, সাহিত্যকর্ম ছিল, সব কিছু তোমাকে দিলাম, মহাকাল রূপী মাঝি তোমাকে দিলাম, এখন রিটার্ন হিসেবে, এখন বিনিময় হিসেবে আমাকে করুণা করে, আমাকে দয়া করে তোমার নৌকাটায় নাও, ঠিক আছে? আমার যে সাহিত্যকর্মগুলো সেগুলো দিলাম, সেগুলোর বিনিময়ে হলেও আমাকে তোমার নৌকায় নাও, বা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তার মানে কবির জৈবিক অমরত্বের কথা এখানে বলা হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে আমার কৃতকর্মটাতেই আসলে, আমার যে সাহিত্যকর্মটা সেটাতেই আসলে নৌকাটা ভরে গেছে, আমার আর কোনো জায়গা নাই, ঠিক আছে? শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তার মানে এই যে মহাকাল রূপী মাঝি, সে হচ্ছে আমার যে অর্জিত সাহিত্যকর্ম বা সাহিত্য কীর্তি সবকিছুকে সোনার ধান হিসেবে সে তার নৌকাটা করে নিয়ে গেল। অর্থাৎ নৌকাটা কিন্তু হচ্ছে মহাকালের চিহ্নস্বরূপ, নৌকাটা কিন্তু সামনে এগিয়ে গেল এবং কবি কিন্তু তার জায়গাটা থেকে গেলেন। তার মানে হচ্ছে কবি তিনি কিন্তু আজীবনের জন্য বেঁচে থাকতে পারলেন না। কবির যে অমরত্ব, সে অমরত্বটা আমরা কিন্তু জৈবিকভাবে সেই অমরত্বটা দেখলাম না। কবি অবশ্যই অমর হয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে অমরত্ব, সেই অমরত্বটা কিন্তু মূলত তার সাহিত্য কর্মকে ঘিরে। তার মানে আমরা যে এখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি, বা এই যে তোমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে চিন্তা করো যে ইস 80 বছর বেঁচেছে ভদ্রলোক, আরো 20 বছর বাঁচলে কত না ভালো হতো, আরো কত না গল্প কবিতা লিখতো, এই যে এত বছর পরেও তার ব্যাপারে তোমরা যে আফসোসটা করছো, বা তার ব্যাপারে আমরা যে আলাপ আলোচনা করছি, এমনকি এই আধুনিক ডিজিটাল যুগে এসে ডিজিটালিও তার ব্যাপারে যে একটা ক্লাস হচ্ছে, এটাই কিন্তু তার যেই কবি সত্তাটা, সেই কবি সত্তাটার, বা তার যে সাহিত্যিক সত্তাটা, সেই সাহিত্যিক সত্তাটার অমরত্ব, ঠিক আছে? এই অমরত্বটার কথাই তিনি বলার চেষ্টা করছেন যে এই অমরত্বটা তিনি পেয়েছেন কিভাবে। এটা তিনি পেয়েছেন তার এই যে সাহিত্যকর্ম, তার মাধ্যমে। অর্থাৎ কবির যে জৈবিক সত্তাটা, সেই জৈবিক সত্তাটা কিন্তু কত সালে মারা গেছে? 1941 সালেই মারা গেছে। কিন্তু 1941 সালের পরেও এত বছর পরেও আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করি, কথা বলি, বা হচ্ছে তার ফ্যান হই, এগুলোর কারণ হচ্ছে তার যে সাহিত্যকর্ম বা সাহিত্য কীর্তি, সেটা। তার মানে আমরা এই পুরো কবিতাটা পড়ে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা মানুষকে অমর করে আসলে তার জৈবিক সত্তা না, বরং তার কৃতকর্ম। তার মানে আমাদেরকে, আমাদের পরের জেনারেশন মনে রাখবে নাকি রাখবে না, এটা কিন্তু আমাদের জৈবিক সত্তার উপর ডিপেন্ড করে না। আমরা কত বড় মাসলম্যান, ঠিক আছে, আমরা দেখতে কত সুন্দর, এইসবের উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কিসের উপর? আমাদের
কর্মকাণ্ড কত ভালো সেটার উপর, আমাদের আমল নামা কেমন সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই ব্যাপারটাই কিন্তু মূলত কবি এই কবিতাটায় বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি তোমাদের কাছে এই কবিতাটা ভালো লেগেছে। তো আমরা আজকে যে কবিতাটা পড়লাম, কবিতাটা খুবই ছোট্ট একটা কবিতা, এবং আগেই বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও আমরা সবাই অনেক ভালোভাবে জানি। এমনকি অনেকে তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বেশি ভালো জানো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আসলে জানতেন না যে তার মৃত্যুসালটা কত, তোমরা সেটাও জানো। ঠিক আছে, তার মানে দেখা গেছে যে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার সম্পর্কেও ভালো জানো। সো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।